আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের ক্লাসের প্রথম ক্লাস ছিল। আজকের ক্লাসের বিষয়বস্তু ছিল দুইটা। প্রথমত বিষয়বস্তু ছিল জমি মাপঝোপ করার জন্য ভূমি জরিপের মধ্যে কিছু ইস্তেলাহ আছে, কিছু পরিভাষা আছে, যে পরিভাষাগুলোর একটু সংক্ষেপ বোঝার চেষ্টা করা। আরেকটি বিষয় ছিল, সেটা হলো পর্চার পরিচয়। তো ইস্তেলাহ যেগুলো, এগুলোর মধ্যে সর্বপ্রথম সেটা হলো ভূমি জরিপ। আমরা তো এখানে ভূমি জরিপ শিখতে আসছি। তো ভূমি শব্দের অর্থ হলো জমি। আমরা যেখানে বসবাস করি, যেখানে চাষাবাদ করি, এ সমস্ত যে জমিগুলো আছে এগুলোকে ভূমি বলা হয়। জরিপ মানে তদন্ত। এই ভূমির উপর যে তদন্ত করা হয়েছিল, যে জরিপ চালানো হয়েছিল, সেটাকেই ভূমি জরিপ বলা হয়। ভূমি জরিপ এক এক সময় এক একভাবে, কয়েক সময় এভাবে হয়েছিল ভূমি জরিপগুলো। এক সাল থেকে অন্য সাল পর্যন্ত ভূমি জরিপ হয়েছে। তো ভূমি জরিপ বলতে বিভিন্ন মৌজা তথা গ্রাম বা সীমানা ভিত্তিক নকশা তৈরি বা জমির মালিকানা সংক্রান্ত পুরাতন রেকর্ড পর্যালোচনা বা যাচাই বাছাইকে বোঝায়। অর্থাৎ কোনো গ্রামের জমি ভূমি কিভাবে আছে, কার নামে আছে, কোন অংশে আছে, এই সমস্ত তদন্তগুলো বিশ্লেষণ করে কাগজপত্রের মধ্যে লিপিবদ্ধ করে যে পর্চা তৈরি করা হয়েছিল, সেইগুলোকেই জরিপ বলে বা ভূমি জরিপ বলা হয়। অর্থাৎ সহজ ভাষায় জরিপের সময় পুরাতন তৈরিকৃত নকশা ও রেকর্ড সংশোধন করা, এবং জমির যখনই কোনো জরিপ হয়েছে তার পূর্বের যত নকশা বা রেকর্ড ছিল এগুলোকে সংশোধন করছেন ভুলগুলো। জমির আকৃতি ও প্রকৃতি পরিবর্তন হয়ে থাকলে বা মালিকানার পরিবর্তন হয়ে থাকলে সেই মোতাবেক সামঞ্জস্য রেখে মৌজা বা সীমানাকে মধ্যে জমির নকশা এবং কাগজপত্রের রেকর্ড তৈরি করাকে বোঝায়। অর্থাৎ কোনো একটা জমির জরিপ আগে পূর্ণে হয়েছিল, তো ওই জমির জরিপ হওয়ার, বর্তমান যে জরিপ চলতেছে এই জরিপ হওয়ার আগ পর্যন্ত কোনো নদীর ভাঙ্গনে কোনো জমি বিলীন হয়ে গেছে অথবা কোনো চর উঠে গেছে, এই যে পরিবর্তন, অর্থাৎ ভৌগোলিক যে পরিবর্তনটা হয়ে যায়, এই পরিবর্তনকে সংশোধন করে নেন নতুন জরিপের মাধ্যমে। এভাবে কয়েক দফা জরিপ হয়েছে আমাদের। আইনের ভাষায় বলা যায় জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950, সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট এস ম্যানুয়াল 1935, সার্ভে অ্যাক্ট 1875, প্রজাস্বত্ব বিধিমালা 1955 এবং অপরাপর জরিপ আইনের বিধান মতে মৌজাভিত্তিক ভূমির রেকর্ড তথা খতিয়ান ও নকশা প্রস্তুতের কার্যক্রমকে ভূমি জরিপ বলা হয়। নকশা। নকশা বলতে আমরা কি বুঝি? নকশা হলো কোনো মৌজাভুক্ত ভূমির বাস্তব চিত্র। অর্থাৎ এই যে বললাম যে জরিপ হয়েছে বিভিন্ন ভূমির উপর, জমির উপর, বাংলাদেশে বিভিন্নভাবে বিভিন্ন সময় জরিপ হয়েছিল। এই জরিপগুলোকে করার জন্য তারা বিভিন্ন মৌজাভুক্ত করেছেন। মৌজা কাকে বলে? মৌজা হলো জরিপের একটি ভৌগোলিক ইউনিট। একটি ইউনিয়নকে, কোনো একটা ইউনিয়নকে কয়েকটা ইউনিটে ভাগ করে বিভক্ত করেন, আর প্রতিটি ইউনিটকে এক একটা মৌজা বলা হয়। আর এই মৌজার উপর সীমানা গুছানোর জন্য যে নকশা তৈরি করা হয়, যে ম্যাপ তৈরি করা হয়, সেই ম্যাপকে নকশা বলা হয়। মৌজা সাথে সাথে তো আমরা বুঝলাম মৌজা বলা হয় যে জরিপের ভৌগোলিক ইউনিটকে, একটা ইউনিয়নকে কয়েকটা ইউনিটে বিভক্ত করে প্রতিটি ইউনিটকে এক একটি মৌজা বলা হয়। এই যে মৌজা, এই মৌজা সারা বাংলাদেশেই তো মৌজা রয়েছে, কিন্তু এই মৌজাকে আবার উপজেলা পর্যায়ে ভাগ করছেন। মানে কোনো একটা উপজেলার মধ্যে কয়টা মৌজা রয়েছে, কয়টা ইউনিট রয়েছে, এই প্রত্যেকটা ইউনিটকে উত্তর পশ্চিম কোণ থেকে শুরু করে পূর্ব দক্ষিণ কোণ পর্যন্ত এক এক করে নাম্বার দিয়ে থাকেন উপজেলা পর্যায়ের। এই উপজেলা পর্যায়ের এক এক করে যে নাম্বারগুলো উত্তর পশ্চিম কোণ থেকে শুরু করে পূর্ব দক্ষিণ কোণে গিয়ে এই নাম্বারগুলো দেন, সেগুলোকে JL নম্বর বলে। উপজেলার অন্তর্গত মৌজাসমূহের পরিচিতিমূলক ক্রমিক নম্বরকে JL নম্বর বা জুরিসডিকশন লিস্ট নম্বর বলে। মৌজার উত্তর পশ্চিম কোণ থেকে শুরু করে পূর্ব দক্ষিণ করে গিয়ে এই নম্বর দেওয়া শেষ করা হয়। খতিয়ান।
খতিয়ান হলো দখল সত্ত্বের প্রামাণ্য দলিল। এক বা একাধিক দাগের সম্পূর্ণ বা আংশিক ভূমি নিয়ে এক বা একাধিক ব্যক্তির নামে সরকার বা রাজস্ব অফিসার কর্তৃক যে ভূমি প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে। প্রতি খতিয়ানের একটি পৃথক পরিচিতি নম্বর থাকে। খতিয়ান বলে হয় দলিল তো আমাদেরকে যে কোনো ব্যক্তির কাছ থেকে ক্রয় করে নিলে তার কাছ থেকে প্রামাণ্য দলিল নিয়ে নিলাম, কিন্তু সরকারিভাবে সরকারের কাছে যে বিষয়গুলো থাকে যে এই মৌজার মধ্যে কতজন মালিক থাকেন, এই মৌজার মধ্যে কতজন মালিক রয়েছেন এবং প্রতিটি মালিকের কতটুকু অংশ রয়েছে এবং এই মৌজার মধ্যে কতটুকু অংশ রয়েছে, এই অংশ কেন্দ্রিক যে ভাগ করার নাম ও নামের উপরে অংশের উপরে আলাদা আলাদাভাবে ভাগ করার যে কাগজ সেটাকেই খতিয়ান বলে। খতিয়ানকে রেকর্ড অফ রাইটস বা স্বত্বলিপি বলা হয়। খতিয়ানের তৌজি নম্বর জেএল নম্বর, এই খতিয়ানের মধ্যে তৌজি নম্বর থাকবে, জেএল নম্বর থাকবে। জেএল নম্বর কোনটা? যে উপজেলা পর্যায়ের প্রতিটি মৌজার যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারগুলোকে জেএল নম্বর থাকে। আর তৌজি নম্বর আমরা পরেই দেখতেছি তৌজি নাম্বার কাকে বলে। সত্যের বিবরণ, মালিকের নাম, পিতার নাম এবং ঠিকানা, ভূমির শ্রেণী, দখলকারের নাম, ভূমির পরিমাণ, হিস্সা মতে পরিমাণ যা আছে এগুলো এই খতিয়ানের মধ্যে লেখা থাকে। দাগ নাম্বার একটি মৌজার বিভিন্ন মালিকের বা একই মালিকের বিভিন্ন শ্রেণীভুক্ত ভূমিকে নকশায় যে পৃথক পরিচিতি নম্বর দ্বারা চিহ্নিত করা হয় থাকে তাকে বলে দাগ নাম্বার। দাগ নাম্বার কাকে বলে? আমরা বুঝলাম যে একটা মৌজার মধ্যে একটি ম্যাপ করা হয়, সেই ম্যাপকে নকশা বলা হয়। আর এই নকশার মধ্যে বিভিন্ন মালিকের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন অংশ, যে অংশ বোঝানোর জন্য যেই দাগগুলো থাকে ম্যাপের মধ্যে যেই সীমানাগুলো দাগগুলো থাকে এই দাগগুলোকে দাগ নম্বর বলে। দাগ নম্বরকে আরেকটু সহজ করে বোঝার জন্য এভাবে আমরা বলতে পারি যে আমাদের সমাজের মধ্যে কোনো একজন ব্যক্তির জমিকে দখল করার জন্য বাউন্ডারি অথবা দেওয়ালের মাধ্যমে যে সীমানাকে দেওয়া হয় অথবা পিলারের মাধ্যমে যে সীমানা দেওয়া হয়, ঠিক এই সীমানা নির্ধারণ কাগজ কলমের মাধ্যমে দাগ নম্বরের দ্বারা হয়ে থাকে। এই দাগ নাম্বার কয়েকটা হতে পারে। বাটা দাগ, ছুট দাগ। বাটা দাগ বলা হয় নকশায় ভুলবশত কোনো প্লটের দাগ নম্বর বাদ পড়লে। আমরা যারা নকশা দেখেছি, নকশার মধ্যে এই ম্যাপের মধ্যে নকশায় অনেকগুলো প্লেট থাকে, অনেকগুলো দাগ থাকে, আর প্রতিটি প্লেট বা প্রতিটি ঘরের মধ্যে যে নাম্বার থাকে এই নাম্বারগুলোকে দাগ নাম্বার বলে। এমন এই নাম্বারগুলো দাগ নাম্বারগুলো শ্রেণী সিরিয়াল মতে যে হয় এগুলোর মধ্যে অনেক সময় ভুল হয়ে যায়, অর্থাৎ ভুলবশত কোনো প্লেটের দাগ নম্বর বাদ পড়লে শেষ প্লেট নম্বরটির পরের নম্বরটি নিচে লেখে, অর্থাৎ এক লাইনের নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বার যদি ছুটে যায় তাহলে একেবারে লাইনের সর্বশেষ প্লেটের নিচে যে ঘরটি থাকবে সেই ঘরে নাম্বার উঠবে এবং উপরে নিচের যে নাম্বারটা দাগ নাম্বারটা উঠবে এটা একবার প্রথম লাইনের প্রথম সারিতে চলে আসবে। এটাকে বাটা দাগ বলে। ছুট দাগ বলা হয়। ছুট দাগ বলা হয় অর্থাৎ নাম্বারের শ্রেণী 1, 2, 3, 3-এর পর 4 হয়, তো 4-এর 4 যদি ভুলে ছুটে যায় 5 হয়ে যায়, তো পরের 3-এর প্লেটের পরের প্লেট যদি 5 হয় তাহলে 6 বসিয়ে ফেলা এখানে ছুট দাগ। চার যে দাগটা আছে এটা ছুট দাগ, অর্থাৎ ওই নকশায় 4 নাম্বার নামগুলো প্লেট অস্তিত্ব নেই। নকশায় ছুট দাগ ওই দাগকে বলে 1, 2, 3। তো 4 নাম্বারটা যদি ছুটে 5 নাম্বারটা হয়ে যায় তার মানে 4 নাম্বারটা ছুটে গেছে। এই 4 নাম্বার দাগ নাম্বারের এই প্লেটের মধ্যে 4 নাম্বারের কোনো দাগ নাম্বার নেই, এই সমস্ত দাগগুলোকে ছুট দাগ বলে। পর্চা জরিপ চলাকালীন সময় বোঝারত স্তরে ভূমি মালিককে প্রস্তুতকৃত খসড়া খতিয়ানের যে অনুলিপি দেওয়া হয় তাকে পর্চা বলে। পর্চা জরিপ কর্মচারী কর্তৃক অনুস্বাক্ষরিত হওয়া উচিত, অর্থাৎ জরিপের সময় যার যার সীমানা, যার যার এই দাগ নাম্বার পর্চা অনুযায়ী অংশ অনুযায়ী, অর্থাৎ যারা এই জরিপ কার্য চালাইছিলেন তাদের অনুস্বাক্ষরিত যেই কাগজ সেটাকেই পর্চা বলে। দাখিলা ভূমি উন্নয়ন কর আদায়ের বিপরীত প্রদত্ত রসিদকে বলে দাখিলা বা আর রেন্ট রিসিট। দাখিলা ভূমি মালিকানা প্রমাণের প্রাথমিক দলিল।
ডিসিআর ভূমি উন্নয়ন কর ব্যতীত অন্যান্য সরকারি পাওনা আদায়ের জন্য যে রসিদ দেওয়া হয় তাকে ডিসিআর ডুপ্লিকেট কার্বন রিসিট বলে। পেরিফেরি হাটবাজারের আয়তন প্রতিনিয়ত সম্প্রসারিত হয়ে থাকে। এরূপ সম্প্রসারিত অংশকে বাজারের অন্তর্ভুক্ত করা হাটবাজারের তোহামহাল, চান্দিনা, ভিটি ও বন্দোবস্তযোগ্য খাস জমি চিহ্নিত করার লক্ষ্যে সার্ভেয়ার দ্বারা সারজমিন পরিমাপপূর্বক হাট বাজারের নকশা তৈরি সহ চতুর্সীমা নির্ধারণ করাকে বলে পেরিফেরি। নাল জমি, জমির কিছু ভাগ থাকে, জমির কয়েকটা অংশ থাকে, এক এক জমির এক এক রূপ হয়, এর মধ্যে থেকে নাল জমি একটা রূপ। আবাদযোগ্য সমতল জমিকে নাল জমি বলে। তৌজি নাম্বার, ওই যে আমরা পর্চার মধ্যে বা খতিয়ানের মধ্যে তৌজি নাম্বার বিষয়ে একটা দেখেছিলাম, এই তৌজি নাম্বার বলে 1793 সালে পূর্ববর্তীতে চিরস্থায়ী বন্দোবস্তীয় ভূমির জন্য কালেক্টরিতে যে রেজিস্টার বই থাকতো তাকে তৌজি বলে। প্রত্যেকটি তৌজিরই ক্রমিক নম্বর থাকে, অর্থাৎ তৌজি একটা বইয়ের নাম্বার। কটক বলা, সুদের পরিবর্তে মহাজনের দখলে জমি নিয়ে ঋণ নিয়ে যে দলিল দেওয়া হয় তাকে কটক বলা বলে। খাতক যতদিন টাকা পরিশোধ করবে না ততদিন মহাজন এই জমি ভোগ দখল করতে থাকবে। চান্দিনা, বাজারের ভিটি ভূমিকে চান্দিনা বলা হয়, এটি মূলত দোকানদারের হোল্ডিং। জমাবন্দি, খাজনার তালিকাকে জমাবন্দি বলে। চালা ভূমি, নালের চেয়ে উঁচু আবাদি ভূমি, পুকুরের পাড় ইত্যাদি রকম ভূমিকে বলে চালা। হালট, জমি জমার মধ্যবর্তী চওড়া আইল বা পথ যার উপর দিয়ে চাষি হাল বলদ নিয়ে চলাফেরা করে তাকে হালটকে গোপাটও বলা হয়। চর্চা জরিপ, চর্চা অর্থ চর পরস্থি জমি বা চরের জরিপকে বলে চর্চা জরিপ। এই জরিপকে যে নকশা তৈরি করা হয় তাকে চর্চা নকশা বলে। তফসিল, কোনো জমি যে মৌজায় অবস্থিত সে মৌজার নাম, জেএল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির শ্রেণী, পরিমাণ, জমির চৌহদ্দি, বর্ণনা ইত্যাদি পরিচিত সম্বলিত বিবরণকে ওই জমির তফসিল বলে। এক কথায় এই যে এতক্ষণ আমরা যে আলোচনা পড়লাম, এতক্ষণ পর্যন্ত যে ইস্তেলাহগুলো আমরা বুঝলাম, এই সমস্ত বিবরণ যে বিষয়ের মধ্যে থাকবে সেই বিষয়কে তফসিল বলে বা তফসিলিভাবে আলোচনা বলে। বাইত, নিচু কৃষি জমিকে বাইত বলে। নয়নজুলি, বাঁধ সংলগ্ন নিচু জেলা ভূমিকে বলে নয়নজুলি। এবার এই ইস্তেলাহগুলো পড়ার পরে আমরা এবার পর্চা সম্পর্কিত আলোচনা করেছিলাম। আমাদের দ্বিতীয় আলোচনা পর্চা কয়েকটা হয়ে থাকে, সিএস হয়, আরএস হয়, এভাবে কয়েক ধরনের পর্চা হয়। তা আজকে আমরা সিএচ পর্চার ব্যাপারে কথা বলবো। সিএচ পর্চা, এই সিএস পর্চাটা ক্যাডাস্ট্রাল সার্ভে কিস্তর জরিপ বলে। সিএস এটার পূর্ণরূপ ক্যাডাস্ট্রাল সার্ভে। এই জরিপটা 1888 থেকে 1940 পর্যন্ত এই জরিপ চলে। এই সিএস জরিপ বা সিএস পর্চা, এটা চেনার কিছু উপায় আছে। 1 নাম্বার, এটা প্রিন্টেড বা মুদ্রিত হবে। চেনার 2 নাম্বার কৌশল, পরিচিতির পৃষ্ঠার এপিঠ ওপিঠ লেখা থাকবে। এক কথায় এটা দুই পিঠ লেখা থাকবে, অর্থাৎ এপিঠ ওপিঠেও এটার লেখা থাকবে। 3, পরগনা লেখা থাকবে। 4, 2টি অংশে ভাগ থাকবে। উপরের অংশে জমিদারের পূর্ণাঙ্গ অংশ থাকবে। 6, নিচের অংশে আলাদা আলাদা নামে পূর্ণাঙ্গ অংশ থাকবে। তবে এই 6 জিনিসই যে পুরা সবগুলো একটা পর্চার সিএস পর্চার মধ্যে থাকবে বিষয়টা এরকম না। 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 2টা থাকতে পারে, অর্থাৎ এই সমস্ত বিষয়ের মধ্যে থেকেই কোনো একটা বিষয়কে দেখে এই পর্চার পরিচয় নির্ণয় করতে হয়। এবার একটি সিএস পর্চার নমুনা দেখে আসি আমরা। এটা সিএস পর্চার প্রথম অংশ, প্রথম পৃষ্ঠা। আমরা জেনেছি একটা পর্চার সিএস পর্চার এপিঠ ওপিঠ থাকবে। এটা প্রথম পিঠ, এটা দ্বিতীয় পিঠ। প্রথম পিঠ আমরা জেনেছি সিএস পর্চার মধ্যে পরগনা শব্দ একটা লেখা থাকবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই সিএচ এখানে পরগনা নামে একটা শব্দ আছে, আর পরগনা শব্দের পরে একটা জায়গার নাম থাকবে। ভাওয়াল এক জায়গার
এই সিএস পর্চাটা। এখানে পরগনা বলতে একটা আমরা লেখা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত আমরা আরেকটা বিষয় লক্ষ্য করছি যে এই সিএচ পর্চার দুইটা অংশে বিভক্ত হবে। আমরা দেখতে পাচ্ছি একটা অংশ, দ্বিতীয় আরেকটা অংশ। এই অংশগুলোর মধ্যে প্রথম অংশে একজন ব্যক্তির জমিদারির নাম থাকবে, অর্থাৎ মূল এই দাগের মৌলিক প্রথমত যে মালিক ছিলেন তার নামটা এখানে থাকবে, তার পূর্ণাঙ্গ অংশ এখানে দেওয়া রয়েছে। আর এই পূর্ণাঙ্গ অংশ থেকেই পর্যায়ক্রমে পরবর্তীতে মালিকানাভাবে অংশ নির্ণয় করে যে বিভক্তগুলো হয়েছে তাদের সমস্ত অংশগুলো দ্বিতীয় অংশে থাকে। অর্থাৎ এই পূর্ণাঙ্গ অংশের কয়েকজন মালিক পরবর্তীতে হয়, যেমন শাহেদ আলী, খোকন আলী, ইমান আলী, এরা প্রত্যেকেই এই অংশের মালিক। তারা প্রত্যেকেই এই অংশের মালিকেরা। এই অংশের মালিকের এখানে যতজন মালিক আছে তাদের প্রত্যেকের অংশ আলাদা আলাদাভাবে, এই যে একটা দাগ একটা ফোঁটা দেখতেছি এগুলো অংশের হিসাব। এই সমস্ত অংশগুলো এখানে দিয়ে পূর্ণাঙ্গ 16 আনা এখানে নির্ণয় করা হয়েছে। এটা সিএচের একটি কৌশল বা সিএচের চেনার আরেকটি উপায়। তাহলে আমরা এই সিএচ পর্চার মধ্যে যে কয়েকটি বিষয় পড়লাম সেগুলো পাইলাম। প্রিন্টের বা মুদ্রিত হবে, পৃষ্ঠার এপিট ওপিট আমরা লেখা পেয়েছি, পরগনা লেখাটা আমরা পেয়েছি, দুটি অংশে ভাগ সেটাও আমরা পেয়েছি, উপরের অংশে জমিদারের পূর্ণাঙ্গ অংশ সেটাও আমরা পেলাম, নিচের অংশে আলাদা আলাদা নামে পূর্ণাঙ্গ অংশ এটাও আমরা পেলাম। এই হলো সিএচ পর্চা চেনার যে পরিচিতিগুলোর যে কৌশল ছিল সেই কৌশলগুলো আমরা এখান থেকে বুঝতে পারলাম। আগামী ক্লাসগুলোতে আমরা পরবর্তী পর্যায়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।